প্রেম, ভালোবাসা আর বিচ্ছেদ, এই শব্দগুলোর পেছনে কালো জাদু শব্দটার আধিপত্য যেন অনেক ঘটনার সাক্ষী। আরিও আর অ্যান্দিও এক সুখী দম্পতি, ভালোবেসে নতুন বিয়ে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, কেউ তখন একজন আশ্রয় নিয়েছিল ভয়ঙ্কর এক কালো জাদুর তাদেরকে আলাদা করতে। বাল দেবতার পূজা করে লাশের এক কালো জাদু করা হয়েছিল, যার নাম লিংতির্ক। তারপর তাদের জীবনে যে ভয়ঙ্কর পরিণতি ঘটে গিয়েছিল তা সত্যিই ভয়াবহ। কে করেছিল আর কেন করেছিল তা যখন শেষ পর্যন্ত জানা যায়, তখন ঘটনাটি মোড় নেয় একদমই অন্যদিকে। এক্সপ্লেইন হচ্ছে ইন্দোনেশিয়ান হরর প্রেতালা প্রেজেন্স সুসুক ক্যাটিগাল। ঘটনার শুরু ইন্দোনেশিয়ার ব্যস্ততম একটা বাজার। মানুষ বাজার করছে, তার মাঝে অন্যরকম একটি দোকান আমরা দেখতে পাই, যেখানে শুধু নারীদের ভিড়, যারা সবাই এখানে এসেছে নিজেদেরকে সুন্দরী এবং আকর্ষণীয় করতে তাদের হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ডের কাছে। দোকানদার একটি মহিলা। মহিলাটি প্রাকৃতিক লতাপাতা জড়িবুটি দিয়ে সব ওষুধ বানায় আর বিক্রি করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এরই মাঝে একজন তাকে একটা কাগজের টুকরো ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল লিংতির্ক, যেটি দেখে মহিলাটা লুকিয়ে ফেলে। এরপরেই আমরা দেখতে পারি সেই দোকানদার মহিলাটি একটা হিজাব পরা মেয়েকে নিয়ে চলে যায় তার গোপন আস্থানায়। বলে নেওয়া ভালো, এই দোকানদার মহিলাটি শুধুমাত্র একটা দোকানদারই নয়, সে একজন শামান অর্থাৎ কবিরাজ। সে হিজাব পরা মেয়েটাকে বলছিল লিংতির্ক হচ্ছে ইন্দোনেশিয়ার প্রাচীন একটা প্রেমের তাবিজ। এটার প্রভাব যত বেশি তত এটার ঝুঁকিও বেশি, টাকাও খরচ হয়, তাই অনেকেই মাঝপথেই এটা থেকে বের হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই মহিলাটা বলছিল যত টাকাই লাগুক, যাই হয়ে যাক না কেন, আমি এই জাদুটা করতে চাই। আমরা দেখতে পারি এই জাদুটি করার জন্য সেই কবিরাজ মহিলাটাকে এই হিজাব পরা মহিলাটি অনেকগুলো টাকা দেয়। শুরু হয় জাদু, অভিশপ্ত এক রিচুয়াল, যেখানে সেই মহিলা কবিরাজ তার কাজের লোককে দিয়ে একটা কবর খোঁড়ায় এবং সেখান থেকে লাশ বের করে তারপর সেই লাশের ভেতরে একটা তাবিজ ভরে দেয়। তার সাথে সেই হিজাব পরা মহিলা থেকে সে যাকে তাবিজ করতে চায় তার অন্তর্বাস নিয়ে নেয়, আর সেটা সেই লাশের মুখে সে ঘষতে থাকে ছবি সহ। সেগুলো আবার একটা কাপড়ে মুড়ে তারা চলে আসে তাদের মন্দিরে, আর সেখানে একটা অদ্ভুত নৃত্য পারফর্ম করে। বাল দেবতার কাছে তারা সাহায্য চায়। তখন আমরা দেখতে পারি সেই শয়তান সেই কবিরাজের ডাকে সাড়া দিয়েছে, জাদু শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পারি নতুন বিবাহিত এক দম্পতি, আরিও আর অ্যান্দিওকে। নতুন বিবাহিত, তাই দুজন দুজনকে চোখে হারায়। ঘুম থেকে উঠে ব্রাশ করে তারা খাবার টেবিলে যায়। সেখানে আরিও অ্যান্দিওর রান্না করা সব থেকে পছন্দের খাবারটা খায়, যেটা কিনা খাসির মাথা দিয়ে বানানো হয়। বলে রাখা ভালো, তাদের সমুদ্র পাড়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে এই খাসির মাথার খাবারটা খুব ভাইরাল। তারা খাবার খেয়ে চলে যাচ্ছিল তাদের কর্মস্থানে। অ্যান্দিও তার রেস্টুরেন্ট চালায়, আর আরিও একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে। মানুষকে লোন পাইয়ে দিতে সাহায্য করে এবং কিস্তির টাকা তোলে, যেটা খুবই কষ্টের এবং ফিল্ডে গিয়ে কাজ করতে হয়। এদিকে আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে, যেটার ভেতরে দুইজন কর্মচারী, একজনের নাম হচ্ছে ইয়ান আর একজন লিন, আর এই মেয়েটির নাম হচ্ছে আমারা, যে কিনা অ্যান্দিওর বোন। আর রেস্টুরেন্টের সামনে আমরা আরেকজনকে দেখতে পারি, যে কিনা তাদের চাচা বাগিও। তখনই সেখানে আরিও আর অ্যান্দিও চলে আসে। বলে রাখা ভালো, তাদের বিয়েটা তাদের চাচার মোটেও পছন্দ হয়নি। যাই হোক, সেখান থেকে আরিও চলে যায় তার অফিসে। আর এই রেস্টুরেন্টে খাসির খাবারটা এতই প্রশংসিত যে সবাই খুব মন ভরে খায়। সেদিনও খাচ্ছিল, কিন্তু একটা ছোট্ট ছেলে এসব কিছুই ভিডিও করছিল। ভিডিও করতে করতে হঠাৎ করে সে ভয় পেয়ে যায়, কেননা সামনে থাকা রান্না করা খাসির মুন্ডুটার চোখ হঠাৎ করেই খুলে যায়। সে তো ভয় পেয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ আবার সব ঠিক হয়ে যায়। কৌতূহলবশত ছেলেটা ভিডিও করতে করতে চলে যায় রান্নাঘরে। রান্নাঘরের উপাশে ড্রাগন ক্ষেতের মাঝে আমরা একটা গর্তের ভেতরে অনেকগুলো খাসির কঙ্কাল দেখতে পাচ্ছিলাম। সেখানে আবার একটা উনুনে খাসির মাথা সিদ্ধ হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যেন সেটা জীবিত হয়ে যায়, নড়তে থাকে। ছেলেটি হঠাৎ করে আবারও খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কর্মচারী ইয়ান চলে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সন্ধ্যা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম আকাশ থেকে একটা আগুনের গোলার মতো কিছু একটা আরিও আর অ্যান্দিওদের বাড়িতে ঢুকে পড়ে। অ্যান্দিও তখন বিছানা গোছাচ্ছিল। গোছানো শেষ হলে এই পাশে ফিরতেই আমরা দেখতে পারি তার পেছনে কাঁথার নিচ থেকে কিছু যেন একটা উঠে আসার চেষ্টা করছিল। সেটা সে টের পাচ্ছিল, কিন্তু পেছনে চাইলে সে দেখতে পারে সবই স্বাভাবিক। তখনই রান্নাঘর থেকে শব্দ, পানি গরম হয়ে গিয়েছে।
সেখানে গিয়ে সে গ্যাসের চুলাটা অফ করে। বাইরে বের হয়ে এসে দেখতে পারে সামনে পর্দার পেছনে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। সে তো খুবই ভয় পাচ্ছিল। সাথে সাথে আবারও শব্দ হয়, মানে আবারও গ্যাস চালু হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে? সে আবারও সামনে চেয়ে দেখতে পারে একটা কাফনে মোড়ানো লাশ সামনে ফ্লোরে শুয়ে আছে, যেটা তখনই গড়াতে গড়াতে তার একদম মুখের সামনে চলে আসে। সে তো এক চিৎকার দিয়ে উঠে পড়ে, কিন্তু এটা তো ছিল একটা দুঃস্বপ্ন। সে আবারও সামনে চাইতেই দেখতে পারে সেই লাশটা তার সামনে ঝুলছে। সে আবার একটা চিৎকার দেয়, ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এটাও একটা স্বপ্ন ছিল। স্বপ্নের ভেতরেই যেন আরেকটা স্বপ্ন। সেখানে আরিও আসাতে সে একটু স্বস্তি পায়। তোমাদের জন্য এনেছি একটি দারুণ অ্যাপ মোস্ট, যেখানে হাজার হাজার মানুষ আসল টাকা উপার্জন করছে। এখানে রয়েছে বিশাল গেমের কালেকশন, যেখানে তুমি তোমার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততেও পারো। তুমি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমও প্রেডিকশন করে আয় করতে পারো। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করো এবং সাথে সাথে পেয়ে যেতে পারো 45K পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পেন, যেখানে প্রতি স্পেনে গিফট জেতার সুযোগ রয়েছে। এটি বিকাশ, নগদ, রকেট উপায় এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন সাপোর্ট করে। আর হ্যাঁ, তুমি প্রথম ডিপোজিটে 125% বোনাস পেতে পারো। তাই এখনই শুরু করো। গোসল করার সময় আন্দিও আরিওকে বলছিল, আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই, তুমি কি আরেকটু সময় দিতে পারবে? আরিও বলে, তুমি তো জানো আমার পক্ষে এটা সম্ভব নয়, আমাকে ফিল্ডে নেমে কাজ করতে হয়। তবে তুমি ভয় পেও না, তুমি একা নও। এটা বলে সে সান্ত্বনা দেয়। এদিকে আমরা দেখতে পাই সেই মহিলাকে, যে মহিলা কবিরাজের কাছে গিয়েছিল আর কারো উপর জাদু করেছিল। সেই মহিলাটি একটি বক্স খুলে একটা অন্তর্বাস বের করে আর ফোন দেয় আরিওর কাছে। এতে আমরা বুঝতে পারি কালো জাদুটা করা হয়েছে আরিওর উপর। আমরা দেখতে পাচ্ছিলাম আরিও ঘর থেকে বের হয়ে অন্য ঘরে চলে যায় কথা বলতে বলতে। এন্দিও টের পেয়ে সেও পেছন পেছন যায়। কার সাথে কথা বলছে? তার স্বামী। সে যখন উকি দিচ্ছিল তখন আরিও পেছন থেকে এসে বলে, তুমি এখানে কি করছো? সে একটু হকচকিয়ে ওঠে, আরে আমি তো পানি খেতে উঠেছিলাম। যাই হোক, তারপর তারা আবারও চলে যায় ঘুমাতে। সকালবেলা আরিওর সাথে এন্দিও তার অফিসে আসে। আরিওকে নাকি আজকে অফিস থেকে সামারা নামক জায়গায় পাঠানো হবে, যেখানে কাজ করতে হবে। এটার সত্যতা জানতেই এখানে এন্দিও এসেছে। সেখানে ম্যানেজারকে এন্দিও এই বিষয়ে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারছিল না। কিন্তু সেখানে আরিও ম্যানেজারকে মনে করিয়ে দিলে ম্যানেজার হাসতে হাসতে বলে, আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না, সেখানেই তো যেতে হবে আজকে আরিওর। যাই হোক, সেখানে এন্দিও আরিওকে শুধু একটা কথাই বলছিল, তুমি শুধু আমারই তো? আরিও বলে, হ্যাঁ, আমি শুধুই তোমার, কিন্তু আজ রাতে দেখা হবে না, দেখা হবে শুধু স্বপ্নে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি এন্দিও একটা খাসির মাথা রান্নাঘরের পেছনে গর্ততে নিয়ে ফেলছিল। এটা সে প্রতিদিন সকালেই করে, রান্না শুরু করার আগে। আমরা আর লিনের কথা শুনে সেখানে বুঝতে পারছিলাম হঠাৎ করে যেন রেস্টুরেন্টের কাস্টমার ক্রমশ কমেই যাচ্ছে। কেন এমনটা হচ্ছে তা তারাও বুঝতে পারছে না। তখনই সেখানে একটা মহিলা আসে। লিন অর্ডার নিতে তার কাছে গেলে সেই মহিলাটি খাসির মাথার স্পেশাল খাবারটি অর্ডার করে। প্রথমবারের মতো তখন এই মহিলাটাকে আমরা দেখতে পারি। তার নাম আয়ু। আর হ্যাঁ, আপনি হয়তো ঠিকই ধরেছেন, এই মহিলাটি হচ্ছে সেই মহিলা যে কবিরাজকে দিয়ে আরিওর উপর কালো জাদু করেছে। যাই হোক, তার এখানে কি? আমরা দেখতে পারি তার জন্য খাবার নিয়ে আসে এন্দিও। আয়ু এন্দিওকে জিজ্ঞেস করে, এখানে দেখছি কোনো মানুষজন নেই, খাবার কি ভালো না? এন্দিও বলে, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচুর কাস্টমার, কিন্তু এই কয়েকদিন ধরে এদিক দিয়ে মানুষের চলাফেরাই কম, এমনিতে খাবারের মান ভালো। যাই হোক, মহিলাটা এন্দিওকে বলে, আমার সাথে যদি আপনি একটু বসেন তাহলে ভালো হয়, আমি আবার একা একা খেতে পারি না। আয়ু খাবার খাওয়ার সময় আয়ুর হাতে থাকা নেল পলিশটা নজর কাড়ে। সে বলে, এটা তো খুবই সুন্দর নেল পলিশ, আপনাকে মানিয়েছে বেশ। আয়ু তার ব্যাগ থেকে নেল পলিশটা বের করে এন্দিওকে নিতে বলে, কিন্তু এন্দিও সেটা নিচ্ছিল না, তার নেওয়ার দরকার নেই, সে কিনে নেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই নেল পলিশটা দিয়ে খাবার না খেয়ে বেশি টাকা বিল দিয়ে সেখান থেকে আয়ু চলে যায়। ওদিকে আমরা দেখতে পারি ইয়ান যখন বাজার করে আসছিল তখন সে দেখতে পারে আরিও সেই আয়ু নামের মহিলাটার সাথে গাড়িতে উঠছে। এটা দেখে তো তার সন্দেহ হয়, আরিও না অফিসের কাজে ব্যস্ত, তাহলে সে এখানে কেন? এই মহিলার সাথে তার কোনো সম্পর্ক রয়েছে কি? সেদিন রাতে আরিও বাড়িতে না থাকায় এন্দিওর বোন আমারা এন্দিওর সাথে ছিল। এন্দিও আয়ুর দেওয়া সেই নেল পলিশটা লাগাচ্ছিল। আমারা ফেসবুক স্ক্রল করতে করতে আন্দিওকে একটা ছেলের ছবি দেখায় আর বলে, এই দেখো আপু, এই ছেলেটা পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে। ভাবা যায় তোমার সাথে যদি আরিও এমন কিছু করে তাহলে কিন্তু আমি তাকে ছাড়বো না। ঠিক তখনই সিলিং এর উপর থেকে কিছু একটা হাঁটার আওয়াজ। তারা তো বুঝতে পারছিল না উপরে কি আছে। আওয়াজটা ক্রমশ বাড়ছে।
যাদাই করছিল। শেষ সালাম ফেরাতেই দেখতে পারে তার পাশে ভয়ঙ্কর রূপে অনেক অনেক জিন দাঁড়িয়ে আছে। তখনই সে নিজেকে আবিষ্কার করে একটা কবরের সামনে, যার ভেতর থেকে কেউ একজন টেনে তাকে কবরে ফেলে দেয়। সেখানে অনেক অনেক পোকা তার দেহকে ধ্বংসন করতে আসে। এগুলো শুধুমাত্র হচ্ছিল একটা ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর কারণে, যাতে ইন্দোনেশিয়ার একটা পুরোপুরি বার ধ্বংস হয়ে গিয়েছিল। আমি যখন এই মুভিটি দেখতে বসেছিলাম অনেকবারই চোখে হাত দিতে হয়েছিল, এতটাই ভয়ঙ্কর সিনগুলো। এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালের ইন্দোনেশিয়ার সেরা ইসলামিক হরর মুভিটি কিতাব সিজ্জিন অ্যান্ড ইল্লিয়েন। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটি পরিবারে রাতের খাবার দাবার হচ্ছে। এখানে সাতিয়া, তার স্ত্রী এবং তার মেয়ে ইউলি রয়েছে। কিন্তু হঠাৎ করে ইউলির মায়ের শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে, খারাপ লাগতে শুরু করে। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছিল যে সে চিৎকার করছিল। তখনই আমরা দেখতে পারি তার হাতের ভেতর থেকে অনেক অনেকগুলো ধারালো সুই বের হচ্ছে, আর চোখ থেকেও সেটা বের হয়। তারা তো খুবই ভয় পেয়ে যায়। মহিলাটি তার মেয়ে ইউলির হাতে এমন করে শক্ত করে ধরে যে সে অনেক ব্যথা পেতে থাকে। সাতিয়া কোনো রকমে তার মেয়েকে সেখান থেকে অন্য একটা ঘরে বন্দি করে দেয় আর বলে, মা তুমি এখানেই থাকো, আমি তোমার মাকে গিয়ে দেখছি। কিন্তু তখনই দরজার বাহির থেকে ভয়ঙ্কর সব চিৎকারের আওয়াজ আসছিল। ইউলি তো খুবই ভয় পাচ্ছিল। তখনই দরজার উপাস থেকে কিছু একটা দিয়ে কেউ যেন দরজাটা ভেঙে ফেললো। তখনই লোডশেডিংও হয়। ইউলি তো ভয়ে ভয়ে ভাঙা অংশ দিয়ে বাইরে দেখতে শুরু করে, আর তখনই এটা ঘটে। তার মায়ের ভয়ঙ্কর মুখ, যা দেখতে বিভৎস ছিল। এতে ইউলি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাড়িতে পুলিশ এসেছে। ইউলির জ্ঞান ফেরার পর সে দেখতে পারে তার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। সেখানে তখন একটা মহিলা আসে তার মেয়েকে নিয়ে। ছোট্ট মেয়েটির নাম লারাস, আর এই মহিলাটির নাম হচ্ছে ওয়াতি। এখানে জানিয়ে দেই, ওয়াতি হচ্ছে সাতিয়া মানে ইউলির বাবার প্রথম স্ত্রী, যে কিনা দ্বিতীয় বিয়ে করেছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছে ইউলি। ওয়াতি সেখানে ইউলিকে জারদ সন্তান বলে আখ্যায়িত করে। দেখতে দেখতে সময় কেটে যায় প্রায় 20 বছর। ওয়াতি এখন বৃদ্ধ। তার স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তান মানে ইউলিকে সে এই বাড়িতেই চাকরানির মতো করে রেখে দিয়েছে। বাজে ব্যবহার যেন তার প্রাপ্য। আর তার নিজের মেয়ে লারাসকে রুডি নামের এই ব্যক্তির সাথে বিয়ে দিয়েছে। তাদের রয়েছে 2 সন্তান, টিকা আর ডিন। টিকা একটা মাদ্রাসায় পড়ে। সেখানে উস্তাদ তাদের নসিহত করছিল, বলছিল আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুতাফফিফিনের 7, 8, 9 আয়াতে সিজ্জিন সম্পর্কে বলেছেন, মানুষের প্রত্যেকটি খারাপ কাজ সিজ্জিনে লিপিবদ্ধ রাখা হয়। আর সিজ্জিন হলো একটা কিতাব। তেমন আরো একটি কিতাব রয়েছে যার নাম ইল্লিয়েন। সেখানে মানুষের ভালো কাজগুলো লিপিবদ্ধ করে ফেরেশতারা। মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা আসার সময় পাশে থাকা ইউলিদের পুরাতন বাড়িতে কিছু একটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালায়। এদিকে ওয়াতির ঘরে ছোট্ট ডিন বসে উইজা বোর্ড নিয়ে খেলছিল, মানে যেটা দিয়ে আত্মাদের ডাকা যায়। ইউলি ওয়াতির সেবা করছে। টিকা সেখানে আসার পর ডিনকে বলে, এটা নিয়ে তুমি খেলবে না, এটা ভালো না, এটা ফেলে দাও। কিন্তু সেটা ডিন শোনে না। তখনই ওয়াতির শরীর খারাপ করতে শুরু করে। ডিন ইউলিকে বলে, মাসি তুমি কি মৃত কারোর সাথে কথা বলতে চাও? তাহলে এটা দিয়ে বলতে পারো। ইউলি বলে, আগে চাইতাম আমার বাবা মার সাথে কথা বলতে, কিন্তু এখন চাই না। তার বাবা মার কথা উঠতেই ওয়াতি উঠে বসে পড়ে। তার দম নিতে কষ্ট হচ্ছিল। ইউলিকে ওয়াতি কাছে টেনে নিয়ে বলতে থাকে, তোমার বাবা মা মৃত্যুর যোগ্য ছিল। তখনই সবাই তো সেখানে আসে, কিন্তু ওয়াতি ইউলির দিকে চেয়ে রক্ত বমি করতে করতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাড়া প্রতিবেশীরা এসেছে, সবাই কুরআন তেলাওয়াত করছে। ওয়াতিকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। বলা হয়, পরিবারের লোক ছাড়া সবাই এখান থেকে বের হয়ে যাও। ইউলি সেখান থেকে বের হচ্ছিল না। লারাস তখন বলে, তুমি এখানে কি করছো? তুমি এই পরিবারের কেউ নও, বের হয়ে যাও আর কাফন ঠিক করো। যে কথাটাই ইউলির অনেক খারাপ লাগে। ছোট থেকেই সে তার সৎমা এবং লারাসের দ্বারা অনেক নির্যাতিত হয়ে আসছে। তার দুঃখ বলার মতো কেউ নেই। এমনকি সে যখন লাশটা শেষবারের মতো দেখবে ওয়াতি তাকে কি কি নির্যাতন করেছে সেসব কথাই তার বারবার মনে হচ্ছিল। তখন সে দেখতে পারে ওয়াতির লাশটা তার দিকে চেয়ে উঠেছে। সে তো খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে। তখন লারাস গিয়ে তাকে একটা চর মারে, বলে, আমার মা ছোট থেকে তোমাকে মানুষ করেছে, আর তিনি মারা যাওয়ার পর তুমি নাটক করছো, অকৃতজ্ঞ, জারজ, এসব বলছিল। যাই হোক, দাফন সম্পন্ন হয়। তাদের পারিবারিক একটা মুদির দোকান রয়েছে,
যেখানে তারা সহ ইয়ানুর কাজ করে। সেদিন একটা কাস্টমারকে বিদায় দেওয়ার পর কাস্টমার ইয়ানুরকে টাকা দিলে ইউলি বলে, এটা আমাকে দাও, আমি লারাসকে দিয়ে দিচ্ছি। তখনই সেখানে লারাস আসে আর ইউলির প্রতি রেগে যায়, বলে তুমি কেন তার থেকে টাকাটা নেবে, আমাকে দিলে না কেন? ইয়ানুর আমার আন্ডারে কাজ করে, তোমাকে কেন টাকা দেবে? এসব নিয়ে আবার কথা শোনাতে শুরু করে। ইউলি বলে, আমি এটা তোমাকেই দিতে যাচ্ছিলাম, কিন্তু লারাস ইউলিকে তখন চর মারে। এবার ইউলির রাগ হতে শুরু করে। ইউলি ইয়ানুরকে বলে, আমাকে আপনি সাহায্য করুন, এত অত্যাচার অবশ্যই আপনার চোখের বাহিরে নয়। এরপরই আমরা দেখতে পারি তারা গাড়ি করে অন্য একটা জায়গায় চলে গিয়েছে, আর সেখানে একটা তান্ত্রিকের সাথে তারা দেখা করে এবং ইউলি লারাসের পরিবারের ছবি দেখিয়ে বলে, আমি এই পরিবারকে ধ্বংস করতে চাই। তান্ত্রিক বলে, তাদের ক্ষতি করতে চান, বিকল করতে চান, প্রতিবন্ধী নাকি শেষ করে দিতে চান? ইউলি বলে, আমি তাদের মৃত্যু চাই। সেই তান্ত্রিক রিচুয়াল শুরু করে, কিছু তারকাটা নিয়ে আঙ্গুল দিয়ে সেগুলো ঘুরাতে থাকে এবং সাথে সাথে পরিবারের ছবিটাতে আগুন লেগে যায়। তান্ত্রিক বলে, একটা কালো জাদুর অভিশাপ রয়েছে যেটি পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তার জন্য একটা মৃত লাশের প্রয়োজন, যেটা দাহ করার এখনো 40 দিন পূরণ হয়নি। ইউলি তখন বলে, যদি সেই লাশটা একই পরিবারের হয় তাহলে হবে? তান্ত্রিক বলে, এটা তো আরো ভালো হয়। মানে বন্ধুরা, ইউলি সদ্য মারা যাওয়া ওয়াতির লাশের কথাই এখানে বলছে। যদিও তান্ত্রিক সেখানে বলে, এই জাদুতে অবশ্যই আত্মত্যাগের প্রয়োজন। এটা বলে ইউলির হাতে জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেয়, মানে তার আত্মত্যাগ এখান থেকেই শুরু। এরপর আমরা দেখতে পারি রাতে ইয়ানুরকে নিয়ে কবরস্থানে ইউলি ওয়াতির অর্ধ পচা লাশ বের করে, আর সেটা নিয়ে কাছাকাছি একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে চলে আসে। সেখানে তান্ত্রিকটাও বসেছিল। ইউলিকে দিয়ে সেখানে একটা ছাগলকে বলি দেওয়া হয়। তান্ত্রিকটা সেই ছাগলের চামড়া ছাড়িয়ে ছাগলের হাড়গুলো গুঁড়ো করে পচা ডিম ভেঙে সব মিশিয়ে একসাথে সুতোর মধ্যে লাগায়, আর একটা থালার মধ্যে পরিবারের সব কয়টা মানুষের নাম দেখতে পাই, যেগুলোর একটা নাম ছাগলের চামড়ার মধ্যে দিয়ে রোল করে সেটা সেই সুতো দিয়ে বেঁধে ফেলে। তখন সেখানে মন্ত্র পড়তেই ওয়াতির লাশের মুখটা অদ্ভুতভাবে খুলে যায়, যেখান থেকে পোকা বের হয়ে আসছিল। ইউলি পরিবারের যাকে কালো জাদু করলো তার তাবিজটা মুখের ভেতর ঢুকিয়ে দেয়। লাশটা তখনই সেটা গিলে ফেলে। সেই কবিরাজ তখন বলে, এখন তাদের মৃত্যু তোমার হাতে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো, আর এই মৃতদেহ সম্পূর্ণ পচে যাওয়ার আগেই তোমাকে কাজ শেষ করতে হবে। আর তুমি যাদেরকে শেষ করবে বলে ঠিক করেছো, তাদেরকে শেষ করা না পর্যন্ত তোমাকে এই রিচুয়াল চালিয়ে যেতে হবে, নয়তো সমস্তটাই তোমার উপরেই ফিরে আসবে। আর জিনরা অবশ্যই পাপিষ্ট পথভ্রষ্ট মানুষকে পছন্দ করে। তুমি নিশ্চিত করো তারা সবাই যেন পাপী হয় আর মৃত্যুর যোগ্য হয়, তবেই এটা সম্ভব। এদিকে আমরা দেখতে পারি টিকা যখন নামাজ আদায় করছিল তখন আকাশ থেকে একটা আগুনের গোলা এসে বাড়ির পাশে পড়ে। জানালাটা ভেঙে একটা পোকা প্রবেশ করলো। নামাজের ভেতরেই ভয় পেয়ে যায় টিকা। নামাজ সম্পূর্ণ করতে পারে না, কারণ পেছনে থাকা তাদের ফ্যামিলি ফটোটা নিচে পড়ে ভেঙে যায়। তার মানে কালো জাদুর প্রভাব শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে সে তার নানি ওয়াতির ঘর থেকে শব্দ পেল। সেখানে যাওয়ার পর দেখতে পেল পানির পাত্রটা নিচে পড়ে রয়েছে। সেটা তোলার সময় চেয়ে সে দেখতে পারে খাটের উপরে তার নানি অদ্ভুতভাবে বসে রয়েছে। সে তো খুবই ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে সেখানে ইউলি আসে। টিকা তো বলছিল, আমি এখানে নানিকে দেখেছি। ইউলি তখন বলে, তুমি ঘুমাতে যাও, হয়তো তুমি ভুল দেখেছো। টিকা চলে গেলে আমরা ইউলির মুখে একটা শয়তানি হাসি দেখতে পাই। পরের দিন সকালে দেখতে পাই টিকা তো তার মাকে বলছিল, আমাদের ছবি এভাবেই পড়ে যাবে কেন? এখানে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে, আমার কিছুই ঠিক লাগছে না। কিন্তু তার মা এগুলোতে পাত্তা দেয় না। ডিন বলে, আমি কালকে নানিকে ডেকেছিলাম ওইজা বোর্ড দিয়ে, তিনি বললেন তিনি নাকি অনেক কষ্টে রয়েছেন। টিকা তার মাকে বলে, মা আজকে সন্ধ্যা সময় নানিকে নিয়ে আমাদের প্রার্থনা করা উচিত। লারাস বলছিল, এখন প্রার্থনা করে কি হবে, তোমার নানি তো চলেই গিয়েছে। মানে বন্ধুরা, লারাস এতটা ধর্মপ্রাণ ছিল না। বেশি জোর করাতে লারাস বলে, ঠিক আছে, কিন্তু এটা তোমার দায়িত্বে সামলাও। এদিকে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল ইউলি। লারাস তাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ? আজকে ঘরটাও পরিষ্কার করনি, এগুলো পরিষ্কার করো। কিন্তু মুখের উপরেই ইউলি তাকে মানা করে দেয়। লারাস তো তাকে বলতে থাকে, আমার মা মারা যাওয়ার পর থেকেই তুমি বেশি সাহস পেয়ে গিয়েছো, এখনই এটা পরিষ্কার করো। কিন্তু কিছু না বলেই সেখান থেকে ইউলি বের হয়ে যায়। লারাসের তো অনেক রাগ হয়, কিন্তু টিকা বলে, তুমি খালাকে কিছু বলো না, আমি সামলাবো। মাদ্রাসায় কালকে রাতের ঘটনাটা সম্পূর্ণ খুলে বলে উস্তাদকে টিকা। সে বলে তার মনে হয় বাড়ির ভেতরে কোনো শক্তি প্রবেশ করার চেষ্টা করছে, এটা নিয়ে তার ভয় হয়। আর কালকে তো তার মৃত নানিকেও সে দেখতে পেল। উস্তাদ তখন বলে, কেউ যখন মারা যায় তখন কবরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। সে ব্যস্ত হয়ে পড়ে, তার কোনো ক্ষমতা থাকে না পৃথিবীতে ফিরে আসার। তুমি যদি তোমার নানির সাদৃশ্যে কিছু দেখে থাকো
তাহলে সেটা অবশ্যই জিনের কাজ। এরপর আমরা দেখতে পারি টিকাদের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিলাওয়াত হচ্ছিল ওয়াতের জন্য। হঠাৎ করে সেখানে টিকার চোখটা লেগে গেল। টিকা চোখ খোলার পর সে তার সামনে দেখতে পারে তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে, আর সবার মাথা থেকে রক্ত ঝরছে অনবরত। সবাই তো অনেক ইন্দোনেশিয়ার একটি ভয়ঙ্কর গ্রাম, যে গ্রামে কোনো বাচ্চা শিশুদেরই অস্তিত্ব নেই। সবাই সেখানে বৃদ্ধ। বার্ধক্যের ভারে সকলেই যেন নুয়ে পড়েছে। কিন্তু কেন? জানা যায় গ্রামের ভেতরের জঙ্গলের গহীনে রয়েছে এক নিষিদ্ধ অভিশপ্ত কূপ, যার ভেতরে থাকা